নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা কি কারণে হয়, এর কি কি ধরনের সিমটমস দেখতে পাওয়া যায়, এর ডায়াগনোসিস কিভাবে করবেন, এটা কিভাবে মানুষের মধ্যে সংক্রামিত হতে পারে এবং এর প্রিভেনশন প্রভৃতি বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। তো প্রথমে বলি যে এই ইনফ্লুয়েঞ্জা, যেটাকে আমরা সাধারণ ভাষায় ফ্লুও বলে থাকি, এটা কি ধরনের ডিজিজ? এটা এক ধরনের ভাইরাস ঘটিত ডিজিজ। ভাইরাসের সংক্রমণের ফলে এই ডিজিজটা হয় এবং এর প্রধান সিমটমস গুলো রেসপিরেটরি সিস্টেমকে কেন্দ্র করে, যেরকম এক্ষেত্রে হালকা জ্বর হতে পারে, ঠান্ডা লাগতে পারে, সর্দি কাশি, গলা ব্যথা, গা হাত পা ব্যথা এবং নাক দিয়ে কাঁচা জল গড়ানো অথবা নাক বন্ধ হয়ে যাওয়া, এই সিমটমস গুলি এক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটাকে অনেক সময় সিজনাল ডিজিজ বলা হয়। জেনারেলি এটা শীতকালে দেখতে পাওয়া যায়, অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। আবার অনেক সময় এটা পোস্ট মনসুন সিজনে, অর্থাৎ ঠিক বর্ষা চলে যাবার পরে অক্টোবর নভেম্বর মাসেও কিন্তু এটা দেখতে পাওয়া যায়। এই ইনফ্লুয়েঞ্জা যেটা, এটার সঙ্গে কমন কোল্ড অনেক সময় গুলিয়ে যায়, তার কারণ দুটোরই সিমটমস প্রায় কাছাকাছি, কিন্তু অর্থাৎ এক্ষেত্রে একই রকমের সিমটমস দেখতে পাওয়া যায়। কিন্তু কি হয়, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে এর সিমটমস গুলো কিন্তু সিভিয়ার পর্যায়ে যেতে পারে। কমন কোল্ডের ক্ষেত্রে জেনারেলি এর সিমটমস গুলো খুব একটা সিভিয়ার পর্যায়ে যায় না। এবারে বলছি যে এর সিমটমস গুলো কি কি বা এর উপসর্গগুলো কি কি। জ্বর হওয়া, ঠান্ডা লাগা, সর্দি কাশি হতে পারে, নাক দিয়ে কাঁচা জল গড়াতে পারে অথবা নাক বন্ধ হয়ে যেতে পারে, গলা ব্যথা এবং সেই সাথে সাথে গা হাত পা ব্যথা, ভমিটিং হতে পারে, ছোট বাচ্চাদের ডায়রিয়া হতে পারে, ঠান্ডা লাগা। তো এই ধরনের সিমটমস গুলো কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যায় ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে। কি কারণে হয় ইনফ্লুয়েঞ্জা? এর প্রধান কারণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণের জন্যই এই ডিজিজটা হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তিন রকমের আছে: ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি এবং ইনফ্লুয়েঞ্জা সি। জেনারেলি ইনফ্লুয়েঞ্জা এ এবং বি এটা সিজনেই দেখতে পাওয়া যায় এবং এর সিভিয়ারিটি দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই এই ধরনের ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সিমটমস গুলো একটু সিভিয়ার পর্যায়ে চলে গেছে। আর যেটা ইনফ্লুয়েঞ্জা সি, সেটা কখনোই সিভিয়ার পর্যায়ে যায় না, কিন্তু এবং এটা সারা বছরই দেখতে পাওয়া যায় এই ইনফ্লুয়েঞ্জা সি এর সংক্রমণ। এবারে বলছি যে কিভাবে এর সংক্রমণ হয়, এই ভাইরাসটা থেকে একজন মানুষ কিভাবে সংক্রামিত হতে পারে। দেখুন, আক্রান্ত মানুষের সংস্পর্শে যদি কেউ আসে, তার হাঁচি কাশি বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে ড্রপলেট গুলো, সেগুলো একজন সুস্থ মানুষের শরীরে প্রবেশ করলে তিনি আক্রান্ত হতে পারেন। বা আক্রান্ত মানুষের সাথে যদি হ্যান্ডশেক করা হয়, হয়তো তিনি হেঁটেছেন বা কেশেছেন, সেই হাতটা তিনি মুখে দিয়েছেন এবং তার সঙ্গে হ্যান্ডশেক করার ফলে আরেকটা মানুষের হাতের মাধ্যমে তার মুখের মধ্যে দিয়ে তার শরীরেও এটা ছড়িয়ে পড়তে পারে। ইনফেক্টেড মানুষের ব্যবহৃত জিনিসপত্র যদি কেউ শেয়ার করে, তার সঙ্গে যদি কেউ থাকে বা তার খাবার দাবার একসঙ্গে যদি খায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা রয়েছে এই ডিজিজটা ছড়িয়ে পড়া। আরেকটা জিনিস, কোনো কন্টামিনেটেড জায়গা সারফেস যদি আপনি টাচ করেন, তারপরে সেই হাতটা যদি আপনার নাকে মুখে চলে যায়, তার মাধ্যমে কিন্তু এটা আপনার শরীরের ভেতরে প্রবেশ করতে পারে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এবারে বলি এর ডায়াগনোসিস কিভাবে হবে। জেনারেলি 1 থেকে 4 দিন সময় লাগে এর এই ভাইরাসটা শরীরে প্রবেশ করার পরে তার সিমটমস গুলো দেখা দিতে। এবং যদি দেখেন 2-3 দিনের মধ্যেও সর্দি কাশি কমছে না, বরঞ্চ সেটা বেড়ে যাচ্ছে, তখন অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে এবং ডায়াগনোসিস করতে হবে। এক্ষেত্রে ন্যাজাল মিউকাস টেস্ট করা হয় এবং নাকের মধ্যে দিয়ে সফট টেস্ট করা হয়। একটা স্টিক ঢুকিয়ে দেওয়া হয় যার মধ্যে একটা সফট প্যালেট থাকে, যেরকম কোভিড এর ক্ষেত্রে করা হতো। সেইভাবে টেস্ট করে এটা নির্ণয় করা হয় যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা কেউ সংক্রামিত হয়েছে কি হয়নি। এবারে বলি কি ধরনের মানুষ এতে সংক্রামিত হলে ভয়ের কারণ থাকে। দেখুন, যদি কারুর অ্যাজমা থাকে, অথবা যদি লাঙের কোনো সমস্যা থাকে, অথবা সিওপিডি থাকে, বা কারুর হার্ট ডিজিজ, লাং ডিজিজ, লিভারের ডিজিজ, কিডনি ডিজিজ বা ব্লাড ভেসেলসের কোনো ডিজিজ কারুর রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে কোনো প্রেগনেন্ট ওমান, কোনো মানুষের বয়স যদি 5 বছরের নিচে হয় বা 65 বছরের ওপরে হয়, যাদের ইমিউনিটি পাওয়ার ভীষণভাবে দুর্বল, যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের দেহের ওজন খুব বেশি, এই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এবারে বলি এর ট্রিটমেন্ট কিভাবে হবে। এর প্রধান ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট। যেহেতু এটা ভাইরাসের সংক্রমণের ফলে এই ডিজিজটা হয়, সেক্ষেত্রে এর ট্রিটমেন্ট কিন্তু অ্যান্টিভাইরাল। এছাড়াও অ্যান্টিভাইরাল মেডিকেশন করতে হবে। এছাড়া সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো দিতে হবে, সিমটম অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। এবং
এরপরে বলবো যে এর প্রিভেনশন আপনি কিভাবে করবেন। এর প্রিভেনশন হচ্ছে প্রথমত ভ্যাকসিন অ্যাভেলেবল। প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ভ্যাকসিন আপনি নিয়ে নিতে পারেন। দ্বিতীয়ত আপনি যখন বাড়ির বাইরে বেরোবেন তখন আপনি মাস্ক ব্যবহার করুন, বিশেষত এই সিজনে। এবং বাড়িতে যখন আসবেন বাইরে থেকে হাত মুখ খুব ভালোভাবে ধুয়ে নিন, যে জামাটা পরেছেন সেটা চেঞ্জ করে নিন। খাবার আগে খুব ভালোভাবে হাত মুখ ধুয়ে নিন। ইনফেক্টেড মানুষের সংস্পর্শে যাবেন না, এবং যদি সংস্পর্শে যানও তাহলে তার হাত মুখ ভালো করে ধুয়ে নিন। স্যানিটাইজার ব্যবহার করুন বারে। এইভাবে আপনি কিন্তু এটাকে প্রতিরোধ করতে পারেন। পার্সোনাল হাইজিন টাকে মেনটেন করুন। খাবার ঢেকে রাখুন, জল বেশি করে খান, ব্যালেন্স ডায়েট খান। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই এটাকে আপনি অনেকটাই প্রিভেন্ট করতে পারবেন। এবারে বলছি যে আয়ুর্বেদের সাহায্যে আমরা এর যে সিমটমস গুলো সেগুলো থেকে কিছুটা রেহাই পেতে পারি। কিভাবে? প্রথমত দেখুন, ভ্যাকসিন এটা যেহেতু অ্যান্টিভাইরাল একটা ডিজিজ, মানে ভাইরাস ঘটিত একটা ডিজিজ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে। কিন্তু আয়ুর্বেদের সাহায্যে আপনি কিছুটা রেহাই পেতে পারেন। সেটা হচ্ছে আপনি যখন চা খাবেন সেই চায়ের সঙ্গে হার্বাল টি খেতে পারেন। এবং এই হার্বাল টি এর জন্য গোলমরিচ, আদা শুঁট, তুলসী পাতা এবং ছোট এলাচ আর দারুচিনি এগুলোকে একটু ক্রাশ করে একটা কন্টেনারে রেখে দেবেন। এটা চায়ের সঙ্গে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ছেঁকে এটা দিনে ২ বার খান, আপনি উপকার পাবেন। আর প্রতিদিন রাত্রিবেলা শোবার সময় গোল্ডেন মিল্ক খান। গোল্ডেন মিল্ক হচ্ছে ১ গ্লাস দুধের মধ্যে ১ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে খাবেন। টেস্টের জন্য যদি খেতে না পারেন একটু মধু বা মিষ্টি মেশাতে পারেন। এটা প্রতিদিন খেতে থাকুন। তাহলে কিন্তু আপনি এর সিম্পটমস থেকে অনেকটাই, যে সিভিয়ারিটি অনেকটাই কম থাকবে এবং আপনি ভালো থাকবেন। এবং সেই সাথে কিন্তু এই যে প্রিভেনশন গুলো বললাম সেগুলো একটু মেনটেন করবেন, বিশেষত এই সিজনে। এবং ভ্যাকসিন অ্যাভেলেবল আছে, ভ্যাকসিনটা নিয়ে নিলে অনেকটাই সম্ভাবনা কম থাকে। তাহলে বন্ধুরা, ইনফ্লুয়েঞ্জা হলে ভয়ের কিছু নেই, যেগুলো বললাম একটু মেনটেন করলেই আপনি ভালো থাকতে পারবেন। আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।